যেমনটি আমি শুরুতেই বলছিলাম, জনাব আব্দুল নূর তুষার, যে এবার ভূ রাজনীতির জালে জড়িয়ে গেল ক্রিকেট। আপনি নিশ্চয় অবগত আছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এবং জানি আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট আঙ্গন সব জায়গায় সমালোচনার ঝড় বইছে। ক্রিকেটকে কেন রাজনীতিকরণের অংশ করা হলো? ভারতের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? এটা খুবই দুঃখজনক, কেননা খেলা, ধর্ম, সংস্কৃতি এই বিষয়গুলিকে রাজনীতির কুপ্রভাব মুক্ত রাখতে হয়। রাজনীতির তো অনেক সুপ্রভাব আছে, কিন্তু কুপ্রভাব মুক্ত রাখতে হয় এই কারণে যে খেলা দেখতে সবাই যায়, ধর্ম পালন সবাই করে, সংস্কৃতি সবার ভেতরে থাকে। তাহলে এই বিষয়গুলিকে রাজনৈতিক প্রভাবের ভেতরে নিয়ে আসতে যেটা হয়, এখানেও এক ধরনের শত্রুতা, বিদ্বেষ এই বিষয়গুলি তৈরি হয়। তো যে ঘটনাটি ঘটেছে এটা খুবই অনভিপ্রেত, কিন্তু এইগুলি আসলে ঘটার মতো জায়গাতে আমরা দুটি দেশই পরিস্থিতিকে নিয়ে যাচ্ছিলাম। আপনি দেখবেন যে বিভিন্ন সময়ে যেভাবে এক ধরনের উগ্র বক্তব্য দেওয়া হয়েছে, রাজনৈতিক বক্তব্য, কেন যেন মনে হচ্ছিল যে এক পক্ষ আরেক পক্ষের এই উগ্র লোকদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। ভারতীয়রা চেষ্টা করছেন আমাদের এখানে যারা উগ্র তাদেরকে খেপিয়ে তুলতে, এবং আমাদের এখানে যারা উগ্র তারা চেষ্টা করছেন ভারতের উগ্ররা যাতে খেপে ওঠে। মনে হচ্ছে যেন ওনারা কোন একটা বিশেষ কোনো খেলা খেলবেন, সেই জন্য উগ্র আর উগ্ররা মিলে পুরো পরিবেশটাকে উগ্রতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন মুস্তাফিজ ভারতে না খেললে কি হবে? মুস্তাফিজের আর্থিক ক্ষতি হবে, কিন্তু আমার ধারণা যে এইভাবে একপাক্ষিক চুক্তি বাতিলের হয়তো কোনো টার্মিনেশন ক্লজও আছে, হয়তো তিনি কিছু ক্ষতিপূরণও পাবেন। কিন্তু ক্ষতি কার হবে? আর হবে ক্যালকাটা নাইট রাইডার্সের, ওখানেই তো সম্ভবত তার খেলার কথা ছিল। আর আইপিএল এর জৌলুস একটু কমবে, কেননা মুস্তাফিজ এখন আন্তর্জাতিক পর্যায়ে একজন পরিচিত বোলার। কিন্তু দেখেন, এই যে খেলার রাজনীতিকরণের ফলে কি হয়েছে, আমাদের এখানে আমাদের সবচেয়ে সেরা খেলোয়াড়, যে কিনা বিশ্বের 3 ফরম্যাটের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে 1 নাম্বার খেলোয়াড় ছিল, তাকেও আমরা বিশ্বকাপে খেলতে দেই নাই। এখানেও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে বোর্ডের উপরে, এবং একজন উপদেষ্টা কিন্তু দাবি করেছেন যে তিনি নিজে নিশ্চিত করেছেন যাতে সে না খেলতে পারে। এই জায়গায় ক্ষতি হয়েছিল কিন্তু বাংলাদেশের পুরোটা, কারণ এই রানগুলি তো বাংলাদেশ পেত, উইকেট পেলে উইকেট বাংলাদেশ পেত, রেকর্ড বুকে বাংলাদেশের নাম লেখা হতো। ওইখানে তো ক্ষতি হচ্ছে ক্যালকাটা নাইট রাইডার্স আর শাহরুখ খানের আর এই আইপিএল এর, কিন্তু এইখানে তো ক্ষতি হচ্ছে আমাদের দেশের ক্রিকেট টিমের। অথচ একটু উদার হলে অন্তত খেলার সুযোগ দেওয়া সম্ভব ছিল, কারণ খেলা তো আর বাংলাদেশে হয় নাই, বিদেশে হয়েছিল। এই সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে আমাদের বোধোদয় হওয়া দরকার যে খেলাকে, সংস্কৃতিকে, গানকে, কবিতাকে, এইগুলিকে এইভাবে উগ্র রাজনীতিকরণ করা উচিত না। এগুলোর পেছনে রাজনীতি থাকে, কিন্তু সেই রাজনীতি বিদ্বেষের রাজনীতি না, সেই রাজনীতি ঐক্যের রাজনীতি। আপনি দুইটা ভিন্ন রাজনীতি করবেন, কিন্তু খেলার মাঠে একসাথে খেলবেন। আমার মনে আছে যে এক সময় আবাহনীকে মনে করা হতো আওয়ামী লীগের দল, আর মোহামেডানকে মনে করা হতো আওয়ামী লীগের বিরোধী দল, কিন্তু তারা দুইজন একসাথে খেলতো না। এক সময় একদিকে হাফিজ সাহেব ছিলেন, উনি ফুটবল খেলতেন, এখন যিনি বিএনপির নেতা, উনি প্রায় রেফারিকে ধরে, অনেক মেজাজ ছিল তার, কিল ঘুষি বসিয়ে দিতেন। কিন্তু তার সাথে কি লোকেরা খেলে নাই? খেলেছে তো। এবং ফুটবল খেলাটা এইরকমই, ক্রিকেট খেলাটা এইরকমই। আপনি এই জায়গাতে যে এই রাজনীতিকরণ হয়েছে, ভূ রাজনৈতিক প্রভাব এসে পড়ছে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। ক্রীড়াঙ্গন বিষিয়ে উঠবে, এরপরে দেখা যাবে শুধু ক্রিকেট না, অন্যান্য খেলা বন্ধ হবে। আমাদের মেয়েদের ফুটবল দলটা ভালো করছে, আপনি দেখবেন এদের সঙ্গে কেউ খেলবে কেউ খেলবে না। এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের সতর্ক হওয়া দরকার, এবং আমাদের চেষ্টা করা উচিত যাতে আমাদের খেলোয়াড়রা, শিল্পীরা, কলাকুশলীরা, যারা সাংস্কৃতিক কর্ম করেন, যারা লেখেন, লেখক, এরা যেন ক্ষতিগ্রস্ত না হন। কারণ একজন বিসিবির সিদ্ধান্তকে কিভাবে মূল্যায়ন করবেন? বিসিবি যে পাল্টা চিঠি পাঠালো এবং বাংলাদেশ পাল্টাপাল্টি করছে আর কি, এটা এক ধরনের দেখানো যে আমরা একটা পাল্টা ব্যবস্থা নিয়েছি। কিন্তু এই পাল্টা ব্যবস্থা নিয়ে আসলে কার লাভ ক্ষতি হবে? একই ঘটনাই ঘটবে, আমাদের দলটাই খেলতে পারবে না। তাই বলে কি খেলা বন্ধ থাকবে? তা তো আর না। অথবা নিরপেক্ষ ভেন্যুতে খেলা শিফট করতে বলেছেন তারা, শ্রীলঙ্কাতে নিয়ে যেতে বলেছেন, আমি যেটা শুনেছি। নিরপেক্ষ ভেন্যুতে গেলে তখন এমনও হতে পারে যে ওইখানে লোকজন ব্যানার প্রদর্শন করবে, বাইরে বিক্ষোভ করবে। আমরা তো এমন এক সংস্কৃতিতে পৌঁছেছি, ডিম মারার সংস্কৃতিতে। এখন যদি খেলাতেও ডিম মারামারি শুরু হয়ে যায়, সেটা আমাদের জন্য ভালো হবে না।
বিগত সময় আমরা ভারতের হেজিমনি দেখেছি। ভারত আসলে বাংলাদেশের কাছ থেকে কি প্রত্যাশা করে? নতজানু হলেই সম্পর্ক মধুর হবে, নইলে তিক্ততার সম্পর্ক হবে, এমনটি কি? বড় দেশগুলির মধ্যে না এই ধরনের মোড়লিপনার একটা চেষ্টা থাকে। আপনি দেখবেন ক্রিকেটেও এরা মোড়লি করে। তিনটা দেশ আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত। এরা মিলে মোড়লগিরি করে। আপনার নিশ্চয় মনে আছে আইসিসি ট্রফিতে আমাদের তখনকার যে বোর্ডের সভাপতি ছিলেন তিনি নেমে আসতে বাধ্য হয়েছিলেন, তাকে পুরস্কার দিতে দেয়নি, অথচ আইসিসি সভাপতি হিসেবে তার হাত থেকে পুরস্কার দেওয়ার কথা ছিল। এইসব মোড়লি তারা প্রায় করেন। তারা ক্রিকেটের রুলস নিজেরা নিজেরা বদলান, নিজেরা নিজেরা ঠিক করেন কম্পিটিশনের রুলস কি হবে, কে কিভাবে খেলবে। আজ সুপার লিগ, কাল রবিন লিগ, পরশু হোম অ্যান্ড অ্যাওয়ে, মানে ইচ্ছা মতো তারা তাদের প্রসেস তৈরি করেন। এবং আপনি লক্ষ্য করবেন যে টুর্নামেন্টগুলিতে এই দলগুলি যাতে অন্তত সেমিফাইনালে কনফার্ম খেলে সেইভাবে ফিক্সচার পর্যন্ত করা হয়। এই ধরনের রাজনীতি আছে খেলায়। এবং আমি বলবো যে এই মোড়লি করার প্রবণতা বড় দেশগুলো থাকে। এটা আপনি দেখবেন যুক্তরাষ্ট্রে আছে, সে তার এলাকাতে মোড়লি করে। ইউরোপেও কিছু কিছু দেশ আছেন যারা আঞ্চলিক মোড়লি করেন। হ্যাঁ, তো এবং আমরা তো জানি যে ইউরোপের মোড়ল তো হচ্ছেন রাশিয়া। তো এইরকম মোড়লি করার প্রবণতা থাকে, এবং এটা থাকে আসলে তাদের পাওয়ারের কারণে। আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে বলা হচ্ছিল যে আসলে আমাদের এইখানে সিস্টেম বদলেছে, কিন্তু পাওয়ারের আচরণ কি বদলেছে? পাওয়ার আর রিসোর্স এই দুইটা একটা আরেকটার সঙ্গে থাকে। পাওয়ার, তার পাওয়ারের মাধ্যমে রিসোর্স গ্র্যাব করার চেষ্টা করে। একসময় ঔপনিবেশিকতা দিয়ে তারা লুটপাট করত, তারপরে একসময় শান্তি রক্ষার নামে তারা লুটপাট করেছে, এখন তারা আবার গণতন্ত্রের নামে লুটপাট করছে। আপনার যদি প্রচুর পরিমাণে শারীরিক শক্তি থাকে অথবা সামরিক শক্তি থাকে, তাহলে আমরা দেখেছি যে পৃথিবীর সকল রাষ্ট্র অতীতে যেমন আচরণ করত এখনো সেই আচরণই করে, কিন্তু ভিন্ন ভিন্ন অজুহাত দিয়ে। এবং আক্ষরিক অর্থে গ্লোবাল সুবিচার বা বৈশ্বিক সুবিচারের যে ধারণাটি, এটা প্রতিষ্ঠিত হয় নাই। বৈশ্বিক সুবিচারের ক্ষেত্রেও তারা ভেটোর পদ্ধতি রেখেছে, তাদের ভালো না লাগলে তারা না করে দেয়। তো এই বিষয়গুলি কেন নির্ধারিত হয়েছে? এই বৈশ্বিক ভেটো কিন্তু নির্ধারিত হয়েছিল পরমাণু শক্তির উপরে নির্ভর করে। তার মানে আমাদের এখানে ন্যায় বিচারও বৈশ্বিকভাবেও এক ধরনের সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তির উপরে নির্ভরশীল। পৃথিবীতে সেই রাষ্ট্রগুলি প্রকৃতই সার্বভৌম এবং স্বাধীন, যারা কিনা হয় অর্থনৈতিক এবং সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী, অথবা শক্তিশালী দেশগুলি তাদের সার্বভৌমত্বের পেছনে এসে দাঁড়ায়। এখনো কিন্তু পৃথিবীতে প্রকৃত অর্থে গ্লোবাল সার্বভৌম সংস্কৃতি তৈরি হয়নি। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ের বাস্তবতা যদি তুলে ধরি, আমরা দেখলাম যে কূটনৈতিক মিশনে হামলা বিক্ষোভের ঘটনা ঘটেছে, দুই দেশের রাষ্ট্রদূতকে পাল্টাপাল্টে তলবের ঘটনাও ঘটেছে। প্রতিবেশী পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই যে ভারত বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এর আসলে ভবিষ্যৎ তর্জমাটা কি? আমার মনে হয় আমাদের রাজনীতিবিদদের চিন্তা করা উচিত যে প্রত্যেক অ্যাকশনের তো একটা রিয়াকশন আছে এবং প্রত্যেক অ্যাকশনের একটা ইম্প্যাক্ট আছে। পলিটিক্যাল বক্তব্য থেকে শুরু করে পলিটিক্যাল কর্মসূচি সবকিছু দেওয়ার সময় দেশের স্বার্থ সামনে রাখা দরকার, এবং এমন ভাবে আচরণগুলি করা দরকার যাতে দীর্ঘমেয়াদে আমাদের দেশের বাণিজ্য, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়। দিনের শেষে চাল ডাল আমদানি করতে হয়, দিনের শেষে পেঁয়াজ লাগে, রসুন লাগে, দিনের শেষে কারো ইলিশ লাগে, হ্যাঁ, কারো পান লাগে, হ্যাঁ, কারো সুপারি লাগে। তো এই জিনিসগুলি তো আসলে দিনের শেষে আমাদের দরকার হয়। তাই আমাদের সম্পর্কে এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত না যেখানে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। আমাদের দেশের জন্য আমাদের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো ওই অর্থনীতি হিসেবে শক্তিশালী দেশ না। সেই কারণে আমাদের রাজনীতি যেন কোনো কারণে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত না করে, সেই দিকে খেয়াল রাখা খুবই জরুরি। আমি দুঃখের সাথে বলবো যে ইদানিং বেশ কিছু কর্মসূচি হয়েছে যেগুলি আসলে উগ্রতাকে উস্কে দিয়েছে, এক ধরনের বন্ধুত্ব বিরোধী কাজ হয়েছে। এগুলি না করলেও এই প্রতিবাদ জানানো সম্ভব ছিল, কিন্তু আমার মনে হয় যে কোনো কারণে এই কাজগুলি করা হয়েছে এবং এর একটা ইম্প্যাক্ট তো পড়বে, সেটাই পড়ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল নূর তুষার, সারওয়ার তুষার। রাজনৈতিক পথ পরিবর্তনের পরে আমরা দেখেছি বাংলাদেশ ভারতের সম্পর্কের বাস্তবতাও কিন্তু পাল্টে গেছে। কিন্তু আব্দুল নূর তুষার যে বিষয়টি ইন্ডিকেট করেছে, আমি সেখান থেকে প্রশ্নটি যদি আপনার কাছে রাখি যে আমরা কতটা দায়িত্বশীল আচরণ করছি প্রতিবেশী হিসেবে। আপনাকে ধন্যবাদ এবং তুষার ভাইকে শুভেচ্ছা। দুই একটা বিচ্ছিন্ন মন্তব্য বাদ দিলে প্রতিবেশী হিসেবে বাংলাদেশ গত 1.5 বছর এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে, ভারতের সাথে দায়িত্বশীল আচরণ করেছে। দু একটি উদাহরণ দিয়ে যদি দু একটা ব্যতিক্রম মন্তব্য যেগুলো
হয়তো উস্কানিমূলক সেটা সেটা আছে, এটা এটা সব দেশেই সবসময় থাকে, বা না বুঝে কিছু মন্তব্য করা সেগুলো ছিল। কিন্তু আমরা একটা জনগোষ্ঠী হিসেবে ভারতের যে প্রধান জিনিসটা কি, সিকিউরিটি কনসার্ন। ভারত বাংলাদেশকে দেখে সিকিউরিটি কনসার্নের চোখ দিয়ে, যে এই একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল আমার জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে, এই জন্য তাকে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রাখতে হবে, এবং এখানে অগণতান্ত্রিক সরকার থাকবে যে আমার আজ্ঞাবহ হবে, তাকে আমি নিয়ন্ত্রণ করবো। এটা হচ্ছে ভারতের প্রজেক্ট। এই প্রজেক্টটা ভেঙে গেছে 5 তারিখের পরে। এবং আপনি যে সিজোফ্রেনিক আচরণ দেখতে পাচ্ছেন ভারতের গত 1.5 বছর, আমাদেরকে নিয়ে যে ধরনের ক্যাম্পেইন তারা ওয়ার্ল্ড ওয়াইড করেছে, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যেভাবে ফুয়েলিং করেছে, এবং তাদের মিডিয়া যে ধরনের কুৎসিত প্রচারণা করেছে বাংলাদেশের বিভিন্ন বিষয়কে নিয়ে, এবং সেখানে মিথ্যা প্রচারণা অনেক আছে, এগুলো ফ্যাক্ট চেকিং করে বের করা হয়েছে যে বিশেষত হিন্দুদের ক্ষেত্রে যে হিন্দু জনগোষ্ঠী এখানে জেনোসাইডের শিকার, হিন্দু জেনোসাইড এভাবে বলেছে তারা। পরবর্তীতে ফ্যাক্ট চেকিং এ দেখা গেছে সবই মিথ্যা কথা। অন দ্য আদার হ্যান্ড, মৌলভীবাজারের সোনাদাস নামে আমাদের একজন কিশোরী বিএসএফ এর গুলিতে কিন্তু নিহত হয়েছে। ফলে এই যে সম্পর্কের প্যাটার্নটা, ভারত বাংলাদেশকে প্রতিবেশী কিংবা সমান মর্যাদার একটা রাষ্ট্র হিসেবে কখনোই ভেতর থেকে মেনে নিতে পারে না। কিন্তু এখানে ইতিহাস এবং রাজনীতির কতগুলো বিষয় থাকার কারণে ভারত বাংলাদেশকে কখনো সরাসরি, এটা আমি অনেকবার বলেছি, যে সরাসরি সে অ্যানেক্সও করতে পারবে না বা করবে না। অ্যাট দ্য সেম টাইম সে বাংলাদেশের যে স্বাধীন অস্তিত্ব, এটাকেও সে হজম করতে পারবে না। বিকজ ইট সেটস অ্যান এক্সাম্পল। বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে টিকে থাকে, এটা দক্ষিণ এশিয়া একটা এক্সাম্পল সেট করে ভারতের জন্য, যেটা থ্রেট। ফলে ভারত সবসময় এটাকে কন্টেইনমেন্ট পলিসি দিকে গেছে। ঠিক আছে, ভারত এটাকে কেন সরাসরি অ্যানেক্স করবে না, তার কারণ হচ্ছে তার কাছে কাশ্মীরের এক্সাম্পল আছে। এই জন্য তার জন্য এমন একটা মডেল দরকার যে আবার এটাকে কেন স্বাধীন একটা সত্যিকার অর্থে মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হতে দেবে না। কারণ এটা একটা দক্ষিণ এশিয়া একটা কোষ হিসেবে, একটা উদাহরণ হিসেবে হাজির হবে। কারণ যেহেতু ভারতের প্রজেক্টটা হচ্ছে যে ওয়ান পিপল, হিন্দু নেশন, হিন্দুস্তান, তো ভারত তো আসলে মেনি পিপলের একটা সমাহার, ফেডারেশন। এইটা তখন বলা সম্ভব হবে যে বাংলাদেশ যদি আলাদাভাবে টিকে থাকতে পারে, তাহলে আমরাও ভারতের মধ্যেই আরো ফেডারেল, আরো স্বায়ত্ত শাসন নিয়ে টিকে থাকতে পারি, ভারতের ওই রাষ্ট্রীয় অখণ্ডতাটাকে মেনে নিয়েই। তো এই যে জিনিসটা, এটা যেন উদাহরণ হিসেবে ভারতের বিভিন্ন অঞ্চল আপনি জানেন যে স্বায়ত্ত শাসন কেন্দ্রিক কিছু বিচ্ছিন্নতাবাদী তৎপরতা আছে, কিন্তু এর বাইরেও স্বায়ত্ত শাসন কেন্দ্রিক গণতান্ত্রিক আন্দোলনও আছে। এটাকে দমানোর জন্য বাংলাদেশকে তারা একটা উদাহরণ হিসেবে আসতে দিতে চায় না। ফলে তার জন্য একদিকে যেমন সে এটাকে এটাকে এনেক্স করতে পারবে না, আবার একদিকে সে এটাকে স্বাধীনভাবে বিকশিত হতে দেবে না। ফলে তার জন্য বেস্ট মডেল হচ্ছে আপনার একটা কন্টেইনমেন্ট মডেল, যে এটাকে কাঁটাতার দিয়ে আমি ঘেরাও করে রাখবো, এখানকার অভ্যন্তরীণ সার্বভৌমত্বের বিষয় আসলে আমি সবসময় হস্তক্ষেপ করব, এমনকি তার অভ্যন্তরীণ নিরাপত্তার যে বিষয়, ইন্টেলিজেন্সের যে বিষয় আসে সেখানেও আমি হস্তক্ষেপ করব। এমনকি আপনি দেখেছেন এখন যে গুমের রিপোর্টগুলো, আজকেও গুমের একটা রিপোর্ট গেছে কিন্তু সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, গুমের রিপোর্টে দেখা যাচ্ছে যে এই গুমগুলোর সাথে ভারত জড়িত। ফলে ভারত এখানে নানাভাবে আমাদের বিকাশকে স্তব্ধ করতে চেয়েছে। এখন এর বিপরীতে আমাদের কাজ হচ্ছে খুব সিম্পল, যে আপনি আমাদের বিষয় আসলে নাক গলাবেন না, আমরা আপনার সিকিউরিটি কনসার্ন যেটা আছে সেটা মিট আপ করবো, এটুকুই হচ্ছে বিষয়। কিন্তু এটাকে ভারত মানে 5 তারিখের পর থেকে তার প্রতি অনুগত লয়াল যারা ছিল, তারা যেহেতু এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে, ফলে ভারত হচ্ছে এটাকে সবসময় আনস্টেবল করার জন্য বাংলাদেশকে হেন কোনো কাজ নেই তারা করে নাই। এবং 5 তারিখের পর থেকে আমরা কিন্তু ভারতের তরফ থেকে একটি বার্তা বারবার শুনেছি যে নির্বাচনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক স্থিতিশীল হবে। তার মানে অন্তর্বর্তী সরকার কি তারা কোনোভাবে মেনে নিতে পারছে না? মেনে নেয় নাই, তার কারণ হচ্ছে তারা এই গণঅভ্যুত্থানটাকে মানতে চায় না। তারা এই গণঅভ্যুত্থানটাকে একটা ষড়যন্ত্র, এবং আপনি ওই যে বিনা সিকরি সহ ভারতের যারা বাংলাদেশ বিশেষজ্ঞ, তাদের বিভিন্ন সময়ের বক্তব্য আমরা দেখেছি, তারা কিন্তু এটাকে গণঅভ্যুত্থান, বাংলাদেশের জনগণ একটা নিজের শক্তিতে একটা গণঅভ্যুত্থান করে একটা প্রচন্ড ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটা ভারতের পক্ষে মানা সম্ভব না। ফলে তারা এর মধ্যে ষড়যন্ত্র খুঁজবে, কখনো মার্কিন ষড়যন্ত্র, কখনো এখানে ভেতরে এরকম নানা উপাধিতে তারা এটাকে দেখাতে চাইবে। আমি গণঅভ্যুত্থানের পর ভারতীয় মিডিয়ায় কিভাবে বাংলাদেশকে পোর্ট্রে করা হয়েছে এবং তার ইনহেরেন্ট প্রবলেমগুলো কি, এটা নিয়ে একটা প্রায় 20 পাতার উপর একটা প্রবন্ধ আমি উপস্থাপন করেছিলাম একটা সেমিনারে ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেখানে আমি এই জিনিসগুলো আমি দেখিয়েছি তারা কিভাবে এগুলোকে বাংলাদেশের ক্ষেত্রে একটা কথা তাদের মিডিয়া বলেছে যে বাংলাদেশ ইজ নাও পোটেনশিয়াল এনিমি। এটা মানে হচ্ছে যে আগে ছিল না, কিন্তু এখন পোটেনশিয়াল এনিমি, সম্ভাব্য শত্রু সবসময় হয়ে গেছে। এবং আপনি আমাদের দিক থেকে কিছু আলগা পটকা মন্তব্য, সেগুলো তো আমরা নিন্দা করবই, কিন্তু তাদের দায়িত্বশীল পর্যায় থেকে, যেমন বিহারের মুখ্যমন্ত্রী কিংবা বিহারের কোনো দায়িত্বশীল মন্ত্রী কিংবা ধরা যাক ত্রিপুরার রাজা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু স্ট্রাইক সিটিজি
চিটাগংকে স্ট্রাইক করো, বিচ্ছিন্ন করো, এই ধরনের কথাবার্তা ক্রমাগত বলে যাওয়া হয়েছে, মিডিয়ার মধ্যে বলে যাওয়া হয়েছে। এবং এটা বলার প্রেক্ষাপটটা আমি যেটা ব্যাখ্যা করলাম, যে সে বাংলাদেশের স্বাধীন অস্তিত্বটাকে মানতে চায় না, এবং মানতে চায় না বলেই আবার সে যেহেতু এটাকে নিজের অংশ করে নিতে পারবে না, তার কিছু কারণ এই 18 কোটি জনগণের বোঝা তাকে বহন করতে হবে, এই জন্য তাকে একটা জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি, যে এই জিওগ্রাফিটাকে আমার দরকার কিন্তু এটা ডেমোগ্রাফিটাকে আমার দরকার নাই। তাহলে এটা কি হবে, একটা কন্টেইনমেন্ট পলিসি, যেটাকে আমরা বলতে পারি যে ওয়েস্ট ব্যাংক মডেল, যেটা ইসরায়েল যেটা প্যালেস্টাইনে করেছে, ওই ধরনের একটা মডেলের মতো করে সেটাকে কন্টেইন করতে চায়। এই কন্টেইন করতে চাওয়া থেকে আপনি যাবতীয় প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন। এবং সে কখনোই এখানে সবসময় চাইবে যে তার আজ্ঞাবহ একটা সরকার থাকুক, বাংলাদেশের জনগণের কনফিডেন্স যে তাকে নিতে হবে। এবং যেটা তুষার ভাই বললেন রাইটলি, যে আপনার আমরা তো প্রতিবেশী, আপনিও বললেন যে প্রতিবেশী চেঞ্জ করার সুযোগ নাই, আমাকে পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অসংখ্য জিনিসে এই দুই দেশ পরস্পরের উপর নির্ভরশীল। এমনকি আমাদের অভিন্ন নদীর প্রবাহ রয়েছে, অভিন্ন ভূখণ্ড, মানে ভূখণ্ড বলতে আপনার বন, যে বন এই পারেও আছে ওই পারেও আছে, এর মাঝখানে শুধু দুটো আলাদা রাষ্ট্র রয়েছে, কিংবা পাহাড় আছে এরকম। তো এরকম জায়গায় দুই রাষ্ট্রেরই উচিত হচ্ছে মানে পরস্পরের যেটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এটার প্রতি শ্রদ্ধাশীল থাকা। তো সেই ক্ষেত্রে আমি সেই 10 ট্রাকের পরে বাংলাদেশ প্রশ্নে ভারতের যে উদ্বেগটা তৈরি হয়েছে, এরপরে কিন্তু বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতিবিদরা এটা নিয়ে মানে সবসময় বোঝানোর চেষ্টা করেছে যে আমরা আপনাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এটার প্রতি সর্বোচ্চ সম্মান জানাতে চাই। কিন্তু ভারতের পক্ষ থেকে যে একটা দাদাগিরি সবসময় আমরা দেখতে পেয়েছি, এটা হচ্ছে সংকটের গোড়ায়। তাদের উচিত ছিল বাংলাদেশের জনগণের এই অভূতপূর্ব পরিবর্তনটাকে স্বাগত জানানো। এবং আমি ওই তাদের কিছু সেমিনার হয়েছে, সেই সেমিনারের যে কিনোট পেপার যারা যেগুলো প্রকাশ করেছে, সেগুলো আমি যতটুকু খেয়াল করার চেষ্টা করলাম, তারা কিন্তু কিছুতেই মনে করে না যে এখানে একটা আসলেই যেটা মাস আপরাইজিং, পপুলার মাস আপরাইজিং আমরা যেটাকে বলি, সেরকম কিছু এখানে ঘটেছে, এটা তারা মনে করে না। এখান থেকেই হচ্ছে তাদের অ্যানালাইসিসটা শুরু হয়। ফলে তারা এটাকে কিভাবে কন্টেইন করবে সেখানে তারা মনোযোগ দিতে চায়। কিন্তু তাদের উচিত ছিল যে প্রধানত আমার পলিসিটা, বাংলাদেশ পলিসিটা কোথায় ভুল ছিল গত 15 বছর, কেন আমি একটা দেশের নির্বাচনী প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এভাবে হস্তক্ষেপ করলাম, এর ফলে তাদের কি ক্ষতি হয়েছে। এই হস্তক্ষেপের কথা আপনি বলছিলেন, আপনার নজরে আনতে চাই একটি বিষয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের ফলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে এবং বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন ও সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানোর সুযোগ এনে দিয়েছে। ভারত কি সে সুযোগ গ্রহণ করবে নাকি আবারও নগ্ন হস্তক্ষেপ করবে? আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, গণতন্ত্রের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র। নিবেদন করছে আরআইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। সালোয়ার তুষার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের ফলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। সীমান্ত নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এবং উস্কানিমূলক বক্তব্য বেড়েছে বহুগুণ। তবে বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচন এই সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানোর সুযোগ এনে দিয়েছে। ভারত কি সে সুযোগ গ্রহণ করবে, না অতীতের মতো নির্বাচন রাজনীতি নিয়ে নগ্ন হস্তক্ষেপ করবে? আমার কাছে মনে হয় ভারত তার কন্টেইনমেন্ট পলিসি থেকে বের হবে না। তার বাংলাদেশ নিয়ে প্রধানত যে দৃষ্টিভঙ্গিটা, এটা অত্যন্ত ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি, মানে একটা প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি। যে আমি যেটা বললাম, যে একটা জনগোষ্ঠীকে তার স্বতন্ত্র সমীকরণের মধ্য দিয়ে না দেখে আপনি আপনার সিকিউরিটি কনসার্ন হিসেবে দেখেন, এখান থেকে প্রবলেমটা শুরু হয়। কিন্তু বাংলাদেশকে যদি ভারত কনফিডেন্সে নিতে চায়, তাহলে অবশ্যই তাকে তার পুরনো যে পলিসি, সেটাকে রিভিজিট করতে হবে এবং তার উচিত হচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। হোয়াট এভার এখানে সরকার কে থাকবে সেটা ভারতে দেখার বিষয় না, এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। ভারতের উচিত বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের সাথে, কারণ সরকার যেই থাকুক, জনগণ এবং রাষ্ট্র কিন্তু সবসময় থাকছে, ফলে এটার সাথে সম্পর্ক করাই ভারতের জন্য ভালো। কিন্তু ভারতের ওই যে আমি যে বাংলাদেশ পলিসির কথা বলছি, এটার ব্যাপারে প্রায় সকল দলের মধ্যে একটা বিরল ঐক্যমত্য আছে এবং পলাতক গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারেও একটা সর্বদলীয় ঐক্যমত্য আমরা দেখেছি। ফলে সবকিছু মিলিয়ে তারা আমার মনে হয় না যে খুব বেশি পরিবর্তন করবে। তারা আবারও নতুন ফরম্যাটে এখানে তাদের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে চাইবে, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য পরোক্ষ নিয়ন্ত্রণ যেভাবেই হোক তারা সেটা করতে চাইবে। আগামী সরকারের উচিত হবে, আমরা তো শত্রুতা করতে চাই না, আমরা তো সারাক্ষণ আমাদের প্রতিবেশীর সাথে ঝগড়া করতে চাই না, আমরাও শান্তি চাই। কিন্তু সেক্ষেত্রে তার উচিত হবে, আপনি খেয়াল করবেন যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের ক্ষেত্রে একটা ফ্রেম এরকম ছিল যে ল্যান্ড ফর পিস, এরকম বলা হতো। অর্থাৎ ইসরায়েল ল্যান্ড দেবে, তার বিনিময়ে প্যালেস্টাইনকে পিস দিতে হবে, শান্তি দিতে হবে। মানে প্যালেস্টাইন হচ্ছে অশান্তির গোড়া, তাকে সে শান্তি যদি নিশ্চিত করে, সে যদি অশান্তি না করে, তাহলে ইসরায়েল, যেটা কিনা প্যালেস্টাইনেরই ভূমি, সেই ভূমিটা প্যালেস্টাইনকে দেবে।
এরকম একটা, এই যে ফ্রেমটা আপনি যদি খেয়াল করবেন যে এখানেও কিন্তু এই ধরনের ফ্রেম আছে যে শান্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে, যেন বাংলাদেশই সমস্ত অশান্তির গোড়া। কিন্তু আপনি যদি ভালো করে দেখেন এখানে সকল অশান্তির পেছনে ভারতের যে বাংলাদেশের সমস্ত বিষয়ে তাদের যে গোয়েন্দাদের যে নাক গলানো, এটা হচ্ছে প্রধান সমস্যা। এখান থেকে ভারত যদি সরে আসে তাহলে আমরা ভারতের যে সিকিউরিটি, আমরা বুঝি যে আমরা হয়তো এখন ওই আপনার যেটাকে বলে যে ইইউ এর মতো একটা পুরোপুরি খোলা সীমান্ত হতে পারবো না, এই কাঁটাতার এইভাবে থাকবে, সেগুলো আমরা আমরা বুঝতে পারি প্র্যাকটিক্যাল কারণটা। তাদের সিকিউরিটি কনসার্নটা আমরা নিশ্চিত করবো এবং আমাদের ভূমি যেন তাদের কোনো বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করতে না পারে সেটা আমরা দেখব। কিন্তু ভারতকে কিন্তু দেখতে হবে যে তার যে অন্যায্য হস্তক্ষেপ প্রত্যেকটা মানে আমাদের সেক্টরে, এটা ভারতকে বন্ধ করতে হবে। আপনি বলতে চাইছেন আন্তরিকতা কিংবা সহযোগিতা আসলে পারস্পরিক হতে হবে? ডেফিনেটলি পারস্পরিক হতে হবে এবং বাংলাদেশ সবসময় মানে আমি যেটা বললাম যে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বা বিচ্ছিন্ন মন্তব্য বাদ দিলে বাংলাদেশ মানে যথেষ্ট পরিমাণ আন্তরিকতা দেখিয়েছে যে সে এটা ঠিক করতে চায়। এবং এই 10 টাকা, বিশেষত 10 টাকার ঘটনার পরে বাংলাদেশেও কিন্তু একটা উপলব্ধি আছে যে এটা করতে দেওয়া যায় না। অন্যের ভূখণ্ডকে যারা বিচ্ছিন্নতাবাদী তৎপরতার জন্য ব্যবহার করতে চায় সেটা যে ঠিক না, এটা কিন্তু বাংলাদেশের উপলব্ধি আছে। কিন্তু ভারতের দিক থেকে কিন্তু আপনি সেরকম কোনো উপলব্ধি আমি অন্তত দেখতে পাই না। ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার।